প্রথমত নিজের বুঝতে হবে যে আমার কি হাইটটা আছে নাকি অন্য মডেলদের সাথে কম্পিট করার মতো। আসলে বাংলাদেশের মডেলিং জগৎটা কি অতটাই খারাপ যতটা আমরা বাইরে শুনতে পাই? মডেল বলেন, অ্যাক্টর বলেন, অ্যাক্ট্রেস বলেন, যেটাই বলেন, ক্যামেরার প্রেমে পড়তে হবে। আপনি আপনার কথাটাই বললেন, কিন্তু শুরুতে যে বললেন না যে অফার তো অনেক আসে, যে জিনিসটা ইজিলি আসে ইজিলি চলে যায়। মডেলিং এর পাশাপাশি আর কিসের দিকে ইচ্ছা আছে? আমার কি ইচ্ছা করে না এমন একটা গরমের দিন আমি একটু কোক একটা খাই, ঠান্ডা কোক খাই, খাই, 7 একটা আপ ঠান্ডা খাই। খাই, 7 আপ খাই। কেউ যদি বাংলাদেশে মডেলিং করতে চায়, অনেকেই জানেই না যে আসলে একজন মডেল হতে কি কি যোগ্যতা লাগে। অনেকে ভাবে আমি দেখতে সুন্দর, আমি তো মডেল হতেই পারি, আমি সুযোগ পাচ্ছি না। কিন্তু আপনি তো কাজ করছেন, একজন মডেলে আসলে কি ধরনের যোগ্যতা থাকা উচিত? আই থিঙ্ক কিছু জিনিস কমন, মানে নির্বিশেষে ছেলে সবার হোক জন্য। মেয়ে হোক সবার জন্য কিছু জিনিস এটা হতে হবে। এটা না হলে আসলে মডেলিংকে একটা ক্যারিয়ার হিসেবে নেওয়ার চিন্তা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। প্রথমত যদি আমি বলি, প্রথমত নিজের বুঝতে হবে যে আমার কি হাইটটা আছে নাকি অন্য মডেলদের সাথে কম্পিট করার মতো। জাস্ট লাইক ভাই এনি আদার ইন্ডাস্ট্রি, এটাও একটা কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি। এখানে যদি আমরা মানুষ থাকি 100 জন, চেয়ার আছে শুধু 5টা। ওই 5টা চেয়ারে যে বসতে পারবো ওটার জন্য কি আমি ফিট নাকি? প্রথমত যদি বলি হাইট, তারপর যদি বলি আমি লুকস, তারপর যদি আসি, তারপর আসে ডিসিপ্লিন, তারপর ক্যামেরা আসে ফেস একটা হ্যাঁ, ব্যাপার থাকে। তারপর আসে হচ্ছে আপনার ক্যামেরার সাথে কাজটা। মডেল বলেন, অ্যাক্টর বলেন, অ্যাক্ট্রেস বলেন, যেটাই বলেন, ক্যামেরার প্রেমে পড়তে হবে। তখনই গিয়ে আপনার কাছে যদি হাইট, তার লুকস, ফিটনেস সব থাকে, তখন গিয়ে জিনিসটা কাজ করে। সো ক্যামেরা বোঝা বা এই সব কিছু বুঝে উঠতে পারলে একটা মানুষ মডেল হতে পারবে। আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমি মডেল হতে চাই, আমি কি করব? আমি সবসময় বলি ভাই আগে নিজেকে প্রশ্ন করো যে তুমি তোমার কাছে কি একটা মডেলের যা যা দরকার সবকিছু আছে নাকি। প্রথম জিনিস হচ্ছে তোমার কি হাইটটা আছে নাকি। তোমার সেক্ষেত্রে যদি আমি বলি যে মডেলিং করার জন্য হাইটটা কেমন হতে হবে, কি ধরনের হাইট? আপনার হাইট কত? আচ্ছা, আমার হাইট হচ্ছে 6'1". বাবা, অনেক লম্বা। ঠিক আছে, মডেল হতে হলে যে অলওয়েজ 6'1" হতে হবে এমন কোনো কথা নেই ভাই। আমাদের দেশে এখন অনেক ডিফারেন্ট স্কোপ আছে। ইনস্টাগ্রামেও অনেকেই ফ্যাশন কন্টেন্ট বানিয়ে এখন মডেলিং করছে ডিফারেন্ট ব্র্যান্ডসের জন্য, ওটা একটা সেগমেন্ট। আবার ফিটনেস যারা করে, যারা জিম করে, যারা জিমের মডেল বা ফিটনেস মডেল যাদেরকে বলে, তারা একটা ডিফারেন্ট ক্যাটাগরি। ফ্যাশনে যদি কাজ করতে চান, এটা আবার একটা ডিফারেন্ট ক্যাটাগরি। তো আমি যেহেতু ফ্যাশন নিয়ে কাজ করি, আমার দৃষ্টিভঙ্গি থেকে একটা ফ্যাশন মডেল হওয়ার জন্য বা একজন ফ্যাশন মডেল হওয়ার জন্য মিনিমাম হাইট রিকোয়ারমেন্টটা বোঝা উচিত। সেটা হচ্ছে 5'9" অ্যাবাভ, অ্যাটলিস্ট বাংলাদেশের জন্য। আর বিদেশে যদি কাজ করতে চান মিনিমাম তো 6 ফিট হতে হবে। কারণ ধরেন আমি যে ফেস অফ এশিয়াতে গিয়েছি ভাই, আমি বলতে পারবো আপনাকে ফর শিওর আমি সব থেকে খাটো ছিলেন না, মানুষ ছিলাম। মানে 6'1" হয়েও 6'1" হয়েও আমি সব ওয়ান অফ দ্য খাটো পিপল ছিলাম, যেটা সত্যি। হ্যাঁ। তো ধরেন এই জিনিসটা বোঝা অনেক দরকার যে অ্যাজ আ মডেল আমার কি হাইটটা আছে নাকি, ওটার পর আমার কি লুকটা আছে নাকি। একটা মডেলের একটা চেহারায় একটা ভাব থাকতে হবে যে আমি মডেল। ধরেন আমার চিকটা ফোলা, বাট এটা আমার মতো না। না, আপনি আপনার চিক টিক সবই ঠিকঠাকই আছে। আপনি আই থিঙ্ক অনেক ফিটনেসটা নিয়ে অনেক কাজ না করলেও ফিট থাকার চেষ্টা করেন। আচ্ছা। যেমন এই জিনিসটা কিন্তু একটা কোয়ালিটি যেটা একটা মডেলের মধ্যে থাকতে হবে। ফিট থাকার বিষয়টা কিন্তু ভাই একটা কমপ্লিট ডিসিপ্লিন। আরেকটা বিষয় তো আমার মনে হয় যে যারা মডেলিং করে তাদের মনে এক্সপ্রেশনটা একটা ফ্যাক্ট। এক্সপ্রেশন Expression, দেওয়াটা, যেমন আমি obviously. দেখতে অনেক সুন্দর, কিন্তু আমাকে যখন বিভিন্ন এক্সপ্রেশন দিতে বলে আমি সেগুলো পারছি না। জি ভাই, এগুলো হচ্ছে ধরেন শেখার বিষয়। আপনি মডেলিং স্টিল একটা জিনিস, মানে স্টিলের একটা কাজ, ভিজুয়ালের একটা কাজ না, বাট স্টিলের মধ্যেও কিন্তু এখানে একটা গল্প বলছে, একটা ছবি একটা গল্প। আপনি ওই গল্পে একটা ক্যারেক্টার, আপনার ওই ক্যারেক্টারটা প্রপারলি প্লে করতে হবে। আমি মাঝে মধ্যে একটা অনেক ম্যাচিওর একটা ছেলের ক্যারেক্টার প্লে করতে হয় যখন আমি ফর্মাল কাপড় চোপড় পরি। যখন আমি শর্টস পরে শ্যুট করি তখন আমার একটা জেনজি ভাইবে থাকতে হয়। যখন আমি একটা পাঞ্জাবি পরি তখন আমার একটা রয়্যাল এলিগেন্ট ফিলে থাকতে হয়। এই সবগুলো জিনিস কিন্তু ভাইয়া আপনি অন্য কোনোভাবে বোঝাতে পারবেন, এটা আপনার এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হবে। কারণ ওই যে ছবিটা, ওই যে গল্পটা, ওখানে আপনি ছোট্ট একটা পার্ট, এন্ড আপনার ওই একটা ছোট্ট পার্টে আপনার এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হবে যে আমি কি। কারণ ওখানে তো আপনার কথা বলার কোনো সুযোগ নেই, একটা ছবি তো কথা বলে না। তো আপনার ছবিতে আপনার এক্সপ্রেশনই আপনার কথা। সেহেতু এক্সপ্রেশনটা জানা একটা মডেলের খুব খুব বেশি জরুরি। এতক্ষণ তো পজিটিভ দিকে ছিলাম, একটু নেগেটিভ দিকে চলে আসি।
মডেলিং জগৎ নিয়ে একটু বিতর্ক আছে, সমালোচনা আছে। অনেকে বলে যে যারা মিডিয়া বিশেষ করে মডেলিংয়ের সঙ্গে যুক্ত এদের ক্যারেক্টার ভালো না, কিংবা অনেক 2 নাম্বারই কাজ করে এরা ভালো কাজ করে ফেলে বা কাজ পেয়ে যায়। তো যেহেতু আপনি কাজ করেছেন, ভালো জায়গায় গিয়েছেন এবং অল্প সময়ের মধ্যে, তো আপনাকে নিয়েও প্রশ্ন আসতে পারে আসলে বাংলাদেশের মডেলিং জগৎটা কি অতটাই খারাপ যতটা আমরা বাইরে শুনতে পাই? আচ্ছা ভাই, আমি যদি আপনাকে খুব ফ্র্যাঙ্কলি বলি, এমনও অফার আছে ধরেন আমাকে রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দিচ্ছে, বাট এটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার বোঝার বিষয় যে আমি কি রাতারাতি সেলিব্রিটি হতে চাই নাকি না। আচ্ছা, যে জিনিসটা ইজিলি আসে ওটা ইজিলি চলে যায়, যে জিনিসটা প্রপারলি আসে আস্তে আস্তে আসে সেই জিনিসটা থেকে যায়। অ্যান্ড আই থিঙ্ক আমার দৃষ্টিভঙ্গি থেকে মডেলিং ইন্ডাস্ট্রি বলেন, এনি অফ দিস ইন্ডাস্ট্রি, এনি অফ দিস এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, ব্যাপারটা এমনই ভাই, আপনি যদি সিনসিয়ারলি আপনার কাজটা করেন আপনাকে মানুষ দেখতে বাধ্য, আপনার ট্যালেন্টকে রেসপেক্ট করতে বাধ্য। বাট এই জিনিসটা মানুষ আপনাকে কখন সম্মান করবে? যখন আপনি নিজেকে সম্মান করবেন, রাইট? অনেক কিছুই করা যায় কাজ পেতে হলে, আবার কিছু না করলেও হয়। তার এক্সাম্পল আমি তেমন একটা লম্বা সময় ধরে কাজ করছি না, কিন্তু আলহামদুলিল্লাহ নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি। কেন পেরেছি? আমার প্যাশন ছিল, অ্যান্ড প্যাশনটা জাস্ট প্যাশন ছিল না, প্যাশনের সাথে আমার একটা প্ল্যান ছিল। আমি আগামী 6 মাস এটা করতে চাই, এর পরের 6 মাস এটা করতে চাই, 1 বছর পরে আমি নিজেকে এখান থেকে এখানে দেখতে চাই। আমার নিজের সাথে নিজের অনেক কমিটমেন্ট ছিল। আমি ডেইলি 12টার সময় বের হয়ে রাতে বাসায় ঢুকি 2টা বাজে, পুরো বসুন্ধরায় হাঁটি। কিভাবে হাঁটি? আমি মনে করি পুরো বসুন্ধরাটাই আমার একটা রানওয়ে। আমি যখন এমন এফর্টস দিচ্ছি, এটা আমার কাজে অবভিয়াসলি আউটপুট আসছে। এই আউটপুটটাই তো মানুষ দেখবে অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো আমার যদি কাজ পেতে হয়, প্রথমত আমার নিজেকে রেসপেক্ট করতে হবে, দ্বিতীয়ত আমার কাজকে রেসপেক্ট করতে হবে। যখন আমি এই দুটোর একটা মিক্সে আসবো, তখন মানুষ অটোমেটিক্যালি আমার কাজকেও রেসপেক্ট করবে, আমাকেও রেসপেক্ট করবে, কোনো ডিসরেসপেক্টফুল অফার আসবে না। এটা তো আপনি আপনার কথাটাই বললেন, কিন্তু শুরুতে যে বললেন না যে অফার তো অনেক আসে, তার মানে কি আমি যদি চাই রাতারাতি আমি কিছু একটা হয়ে যেতে পারবো? সেই স্কোপ কি আছে? মানে শর্টকাটে রাতারাতি কিছু হয়ে যেতে পারবেন না, চেষ্টা তো ডেফিনেটলি করতে পারবেন। হয়তো অনেক ওই যে বলে না যে সবকিছুর পজিটিভ দিক থাকে, নেগেটিভ দিকও থাকে, এটাই হচ্ছে আমাদের নেগেটিভ। সেখানে তো একটা প্রশ্ন আছে জারিফ, সেটা হচ্ছে যে আমি দেখতেই ভালো না, কিন্তু আমার কাছে অফার আসলো রাতারাতি তোমাকে আমি হাই লেভেলের মডেল বানিয়ে দিব, সেই মডেল কি রাতারাতি মডেল হতে পারবে? সেটা কোনোদিনও পারবে না ভাই। তার মানে হচ্ছে যে সবার আগে যোগ্যতাটা লাগবে। যোগ্যতাটা সবভাবেই লাগবে। যোগ্যতা থাকার পরেই না আপনি অফার পেলে অফারটাকে কাজে লাগাতে পারবেন। যদি প্রথমত যোগ্যতাই না থাকে, আপনি যদি নিজেকে মডেল হিসেবে রেডি না করতে পারেন, তাহলে আপনি আসলে কোনোদিনও ল্যামলাইটে আসতে পারবেন না। তখন কি হবে জানেন ভাই? এটা অনেক একটা কমন সিনারিও, যে এমন অনেকেই আছে মডেলিং করতে আসে, পরে এমন সব অফারে জড়িয়ে যায়, মডেল আর কিন্তু কোনোদিনও হতে পারে না, খালি ওই নামেই মডেল। আপনি কোনোদিনও কোনো ভালো কাজে দেখবেন না, আপনি কোনোদিনও কোনো প্রপার জায়গায় দেখবেন না, আপনি তাদেরকে কোনোদিনও কোনো ঠিকঠাক গোছানো কিছুতে দেখবেন না। আপনি তাদেরকে দেখবেন, তাদের আইডেন্টিটি জানবেন, মডেল, অ্যাক্টর, অ্যাক্ট্রেস সবই শুনবেন, কিন্তু তাদেরকে কোথাও প্রপার জায়গায় দেখবেন না। কেন? বিকজ এট দি এন্ড অফ দ্য ডে ওদের কাছে ওই ক্যাপাবিলিটিটাই নাই, ওরা রেডি না। ওরা যে এই রোলটা হতে চায় ওই রোলটা ওটার জন্য রেডি না, ওরা যে শর্টকাট খুঁজে গিয়েছে। শর্টকাট দিয়ে ভাই উপরে যাওয়ার কোনো রাস্তা গেলেও আবার পড়ে যেতে হয়, গেলেও পড়ে যেতে তো হবেই। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা আমি এত পেঁচালাম এই কারণে, সেটা হচ্ছে দিন শেষে হলে মডেলিং বলেন, চাকরি বলেন, পেশাগত জায়গা যেখানে বলেন, শর্টকাটে জানা যেখানে যান, আসলে সবার আগে আপনার যোগ্যতাটা লাগবে। আপনি যদি একজন ভালো মেধাবী হন, আপনি এমনিতেই ভালো জায়গায় যেতে পারবেন। আপনি ভালো এক্সপ্রেশন থাকলে, লুকস হলে, আপনি এমনিতেই কাজ করতে করতে ভালো মডেল হতে হবে না, আপনাকে অফার নিয়ে রাতারাতি মডেল হতে হবে না। এটাই হচ্ছে মেইন থিমটা। আচ্ছা, তরুণ মডেল হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আপনার কাছে এই জগৎটা কেমন চ্যালেঞ্জিং মনে হয়? আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং মনে হয় ভাই। অ্যাজ সামওয়ান ইয়াং, সামওয়ান উইথ সো মাচ ফ্রি স্পিরিট, জিনিসটাকে গুছিয়ে আনা, নিজেকে পেশেন্ট রাখা, নিজে আস্তে আস্তে কমলি সবার সাথে ডিল করা, এই জিনিসগুলো আমার কাছে ভীষণ কষ্টের লাগে, ভীষণ চ্যালেঞ্জিং লাগে। বাট দেন অ্যাগেন ভাইয়া, যে কোনো পেশায়, এটা যেই কাজই হোক, ইউ হ্যাভ টু নো ইয়োর ওয়ার্ক। সো সব জায়গায় চ্যালেঞ্জেস থাকবে, ওই চ্যালেঞ্জটাকে পার করতে পারলেই হচ্ছে দ্যাটস ওয়্যার সাকসেস ইজ, আমার মনে হয়। তো আমার অনেক চ্যালেঞ্জিং লাগে ভাইয়া, আমার সব কিছুই চ্যালেঞ্জিং লাগে। সকাল 6টা বাজে উঠতে যেমন চ্যালেঞ্জিং লাগে, রাতে বাসায় এসে মেকআপটা তোলার পর আবার সুন্দর করে একটা স্কিন কেয়ার করতেও চ্যালেঞ্জিং লাগে, নিজের ডায়েটটা মেনটেন করতেও অনেক চ্যালেঞ্জিং লাগে। যেমন আমি কোকা কোলা বা এমন টাইপের যত ড্রিঙ্কস আছে, মানে সফট ড্রিঙ্কস যদি বলি,
কোনো কার্বোনেটেড বেভারেজেস আমি কনজিউম করি না। আমার কি ইচ্ছা করে না এমন একটা গরমের দিন আমি একটু একটা কোক খাই, একটা ঠান্ডা খাই, 7 আপ খাই, মজো খাই, যেটাই খাই, মানে আমার তো ইচ্ছা করে, বাট আসলে ওটার করার কোনো সুযোগ নেই। তো এই সব জিনিসই আমার ভালোই চ্যালেঞ্জিং লাগে। তাহলে একটু ছেলেরা যারা দেখছে তাদেরকে একটু টেকনিক শিখায় দেন যে স্কিন কেয়ারের জন্য কি করতে পারে। স্কিন কেয়ারের জন্য ছেলেরা আলহামদুলিল্লাহ আল্লাহর থেকেই অনেক ব্লেসড। ছেলেদের ডেইলি যদি একটু প্রপারলি 3 বার মুখটা ধোয়ে, ক্লিন টাওয়েল দিয়ে মুখটা মুছে, মুখে যদি হাত না দেয়, একটু ময়েশ্চারাইজ করে, ইনাফ। আর কিছু লাগবে আর কিছুই লাগবে না। আচ্ছা ঠিক আছে, একটু আগে বলছিলেন না ইনকামের কথা বলছিলেন, বাংলাদেশে আসলে মডেলিং বা র্যাম্পে কাজ করে প্রফেশনাল হিসেবে, আমি যদি প্রফেশনাল হিসেবে মডেল হই, ভালো কাজ করতে থাকি, এটাকে কি প্রফেশনাল হিসেবে নেওয়ার মতো ইনকাম বা আয় উপার্জন আসে? জি ভাইয়া, আমি একজন প্রফেশনালি ফুল টাইম মডেল, আলহামদুলিল্লাহ আমার ক্যারিয়ারটাই এটা। অ্যান্ড আমি বাই প্রফেশনাল মডেল আই মিন আমার রোজগারই হচ্ছে মডেলিং, বাকি সব সাইডে রাখলাম, জাস্ট রোজগারটা যদি মডেলিংয়ের উপরেও যদি বেসিস করি, আলহামদুলিল্লাহ এটা আমার ক্যারিয়ার। এটাকে আমি যেমন একটা আমার বয়সী একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট যদি এটাকে একটা মানে যদি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট করে চাকরিতে ঢুকে নিজেকে যেই জায়গায় দেখতো, আলহামদুলিল্লাহ আমি তার থেকে অনেক গুণ বেটার একটা ইনকামের জায়গায় আছি। বাট আসলে আমরা তো মানুষ, এট দি এন্ড অফ দ্য ডে চাহিদার কোনো শেষ নাই। ইনকাম যত বাড়ে চাহিদা তত বাড়ে না? ইনকাম যত বাড়ে চাহিদা তত বাড়ে, ইনকামের চাহিদাটাও বাড়ে। এবার একটু আমি আসতে চাই যে মডেলিং করছেন, আর পাশাপাশি কোন দিকে, মডেলিং এর পাশাপাশি আর কিসের দিকে ইচ্ছা আছে? মডেলিং এর পাশাপাশি আমি যেটা করছি, আমি একটু শুরুতেও মেনশন করেছিলাম, আমি অ্যাক্টিংটা শেখার চেষ্টা করছি। নায়ক হওয়ার ইচ্ছা? আমার অ্যাক্টর হওয়ার ইচ্ছা ভাইয়া। নায়ক এটা আসলে অনেস্টলি স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে, মানুষের অ্যাকসেপ্টেন্সের উপর ডিপেন্ড করে। আমি আমার ট্যালেন্টটা দেখাবো, যদি মানুষ মনে করে আমি নায়ক হওয়ার জন্য কেপেবল, ইনশাল্লাহ একদিন নায়ক হব। নায়ক হওয়ার তো অবভিয়াসলি ইচ্ছাটা আছে, বাট মেইন ইচ্ছাটা হচ্ছে আমি আমার প্যাশনের জায়গা থেকে আমি একজন খুবই ভালো স্কিলফুল অ্যাক্টর হতে চাই। ঠিক আছে, প্রফেশনাল লাইফ নিয়ে তো অনেক কথা বললাম, এটা আমার একটা বদ অভ্যাস, জানি না অনেকেরই আছে, কথা বলতে বলতে শেষ মুহূর্তে একটু পার্সোনাল লাইফে ঢুকে যায় আর কি। তখন আমি পার্সোনাল লাইফে দিয়ে ঢুকতে চাই। শিওর ভাই। এই যে মডেলিং করছেন, বাংলাদেশের মেয়েরা তো মডেলদের জন্য পাগল। আচ্ছা, আপনার জন্য কতজন পাগল? পাগল তো ভাইয়া পুরো দেশই হতে পারবে। এটা মডেল যেহেতু, ছেলে মেয়ে যতজন আছে সবাইকেই পাগল করতে হবে, এটাই হচ্ছে মেইন এম। পাগল ভাইয়া অনেকেই আছে, এখন এটা যদি নাম্বারে বলতে যাই নিজেও জানি না আসলে নাম্বারটা। এই তো মানে এখন আসলে যে প্রশ্ন করার আগে তো ধাপে ধাপে যেতে হয়। পাগল তো অনেকে, তার মধ্যে কি কোনো পাগলি আছে নাকি আপনার? প্রেম ভালোবাসা আসলে ভাইয়া আমার বুঝে জন্য গেছে, না। চালাক ছেলে। প্রেম ভালোবাসাটা আসলে ভাইয়া আমার জন্য না, আমার জন্য যেটা সেটা হচ্ছে আমার প্যাশন। আই থিঙ্ক আমার পাগলি হচ্ছে আমার প্যাশন। বিয়ে শাদী তো করবেন না একসময়? বিয়ে শাদী ভাইয়া অনেক দেরির বিষয়, অনেক দেরি এখনো আছে। এটা এখনো অতটুক পর্যন্ত চিন্তা করার সুযোগ। তবু মানে একটা মানুষের ড্রিম থাকে না, আমার গার্লফ্রেন্ড থাকবে কারিনা কাইফের মতো, ক্যাটরিনা কাইফের মতন, ঠিক আছে? সো ওরকম কিছু পছন্দ আছে কিনা? তাহলে হবে কি, যারা আপনার জন্য খুব পাগল তারা ওই যে মিলিয়ে দেখবে যে না আমার সাথে ওর যাচ্ছে না, তাই আপনাকে একটু ডিস্টার্ব কম করবে। এরকম আছে পছন্দের, মানে কেমন পছন্দটা কেমন? আমার পছন্দ হচ্ছে এমন একটা মানুষ যারও নিজের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, যারও নিজের একটা প্যাশন আছে। কারণ আমার মনে হয় যে আমি যার সাথে থাকতে চাই বা আমি যার সাথে ইভেন্চুয়ালি একটা লাইফ বিল্ড করতে চাই, তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট কিছু কোয়ালিটি থাকা দরকার। সে রেসপেক্টফুল হওয়া উচিত, তার অবভিয়াসলি সুন্দর হওয়া দরকার। চুলগুলো কি একটু লম্বা হবে নাকি ছোট হবে সেটা? চুলগুলো একটু লম্বা হলেই ভালো। আচ্ছা। তার হাসিটা সুন্দর হওয়া উচিত, আচ্ছা। তার চোখগুলো সুন্দর হওয়া উচিত, তার কথাবার্তা বলার ওয়েটা খুবই সুন্দর হওয়া উচিত। এর পাশাপাশি অবভিয়াসলি তার এডুকেটেড হওয়া উচিত এন্ড এভরিথিং এলস আর কি। আমি যা অফার করি আমি তা রিটার্নে চাই। আচ্ছা, মানে একদম সমান সমান হতে হবে, সমান সমান হতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। অনেক আড্ডা দিয়েছি, অনেক কিছু শুনেছিও, শেষ মুহূর্তে চলে আসলাম। র্যাম্পে কাজ করতে গিয়ে বিশেষ করে র্যাম্পের সম্পর্কে আমি জানতে চাই। র্যাম্পে বিশেষ করে যখন লাইভ হয় তখন তো মানে অনেক মজার মজার ঘটনা ঘটে, অনেক মজার মজার ঘটনা। দু একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। যেমন অনেক একটা প্রশ্ন আছে যে দেখলাম যে এই মাত্র এক ড্রেসে পরে গেল, 2 মিনিট পরে দেখে অন্য একটা ড্রেসে চলে আসছে, মানে আপনারা এত দ্রুত ড্রেস চেঞ্জ করেন কিভাবে? এটা নিয়েও কিন্তু অডিয়েন্সে অনেক প্রশ্ন আছে। আচ্ছা, আই থিঙ্ক এটা একটা মানে হুজুগের বিষয়। যখন 10 জন একসাথে না খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলতেছে তখন আসলে নিজেরটাও হয়ে যায়। বাট আমার একটা ফানি এক্সপিরিয়েন্স বলি, রিসেন্টলি যে আরকাটা হয়েছে, তো আমি একটা কিউ থেকে নামছি এন্ড আমি ওই কিউর লাস্ট মডেল, ওই কিউটা ক্লোজ করে আমি আরেকটা কিউ ওপেন করব। এর মাঝখানে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলেও আসছি, জুতাও পরে ফেলছি, বাট আমি ওই আউটফিটটাতে শর্টস পরার কথা, আমি রিয়েলাইজই করি নাই যে আমি বক্সার পরে স্টেজ পর্যন্ত চলে আসছি, আমি শর্টসটাই পরি নাই। পরে স্টেজে ওঠার আগে যখন রিয়েলাইজ করি তখন আবার তাড়াতাড়ি শর্টসটা পরে
আমি সাথে সাথে আবার স্টেজে উঠি। তো এমন ধরনের অনেক ফানি কাহিনীও হয়। একবার হয়েছে এমন, আমি রানওয়েতে মানে আরকা বা এরকম ফ্যাশন উইকের তো অনেকগুলো ডিজাইনার কিউ থাকে, তো আমি এমন একটা কিউতে ছিলাম, অ্যান্ড যখন স্টেজে তখন হঠাৎ মনে হলো যে না, আই নিড টু ইউজ দ্য ওয়াশরুম। স্টেজ থেকে নেমে আমি ওয়াশরুমে যাব। তো আমি ওয়াশরুমে ঢুকি, ওয়াশরুমে যাই, মানে আমি ওয়াশরুমটা ইউজ করতে যাই, যেই বের হবো দরজাটা কোনো কারণে মানে লক হয়ে মানে গেছে। এটা আটকে গিয়েছে, জ্যামড, আর দরজা তো খুলে না। তো আমি আপনার পাশে যে মানে বাথরুমে যে মানে কমরের যে ইয়েটা থাকে, পানির যে সেকশনটা থাকে, ওটাতে পাড়া দিয়ে উপরে উঠে তারপর লাফ দিয়ে আরেকটা লাফ ওয়াশরুমে। দিয়ে আরেকটা ওয়াশরুমে ঢুকে ওখান থেকে বের হয়ে গিয়ে স্টেজে ভাগ্যিস পাশেরটা কেউ ছিল না। ভাগ্যিস পাশেরটা গিয়ে ছিল না। শেষের দিকে চলে এসেছি, অনেক আড্ডা দিয়েছি। বাংলাদেশে যারা মডেল হতে চায়, নতুন তরুণ আছে আর কি, অনেকে তো এখন ডিএসএলআর দিয়ে ছবি তুলে নিজেকে মডেল ভাবে, তাই না? আসলে সে কিন্তু মডেল না। তো যারা মডেল হতে চায় তাদের জন্য আপনার একটু পরামর্শ, যে কিভাবে আসলে নিজেকে মডেল হিসেবে গড়ে তোলা যায় বা কি কি করতে হবে? যদি মডেল হতে হয় তাহলে প্রথম যেটা করতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে যে মডেল কেন হতে চাই। যদি প্রশ্নের উত্তরটা হয় যে আপনি ফ্যাশন জিনিসটাকে পছন্দ করেন, যদি উত্তরটা এমন হয় যে আপনার প্যাশন আছে এই জিনিসটার প্রতি, আপনি আপনার সময় ব্যয় করতে পারবেন, তাহলে প্রথম যে জিনিসটা করতে হবে, আপনার একটা ডিসিপ্লিন বিল্ড করতে হবে। ডিসিপ্লিনের পর আসে আপনার নিজের ফিটনেসটা বিল্ড করতে হবে, তারপর আসবে এক্সপ্রেশন শেখা, তারপর আসবে রানওয়েতে হাঁটা শেখা, তারপর হয়তো আপনি একটা গ্রুমিং স্কুলে গেলেন, নিজেকে মেন্টর করলেন, গেট মেন্টার্ড, অ্যান্ড দেন ইউ গেট কানেক্টেড উইথ পিপল, নেটওয়ার্কিং করলেন, মানুষজনকে চেনালেন, নিজেকে সোশ্যাল মিডিয়া ইউটিলাইজ করলেন, অ্যান্ড দেন ইভেন্চুয়ালি ইউ গেট টু বিকাম আ মডেল। ঠিক আছে জারিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ প্রশ্ন, 3 শব্দে নিজেকে এক্সপ্লেইন করেন। 3 শব্দে? হ্যাঁ। আচ্ছা, জারিফ মানে কি কি? জারিফ মানে হচ্ছে ড্রিমার, ওকে। জারিফ মানে হচ্ছে প্যাশন, জারিফ মানে হচ্ছে বাংলাদেশ। ওয়াও, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক আড্ডা দিয়েছি। বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো বড় পরিসরে তুলে ধরেন সেই ইনশাল্লাহ চাওয়াটা অবশ্যই রইল। আর দর্শক, এতক্ষণ কথা বলছিলাম জারিফ সাহেবের সঙ্গে, চেষ্টা করেছিলাম আড্ডা ছলে ছলে তার কাছ থেকে মডেলিং জগৎটা সম্পর্কে তথ্য খুঁটিনাটি আপনাদেরকে তুলে ধরার জন্য। আশা করি ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছেন। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।